চলে যাব নিউটনের গতিসূত্রসমূহ। এখানে আমরা নিউটনকে দেখতে পাচ্ছি, অ্যানাদার মিস্ট্রো, ঠিক আছে, ফিজিক্সের ওয়ার্ল্ডে গ্যাংস্টার, ঠিক আছে। আইনস্টাইন কিন্তু অনেক পরে, আইনস্টাইন ওই লেভেলে যেতেই পারতো না যদি না নিউটন কাজকর্ম এত দূর আগায় না রেখে যেত। সো ক্লাসিক্যাল ফিজিক্স আমরা আগে পড়বো, পরে এক সময় হয়তো তোমরা মডার্ন ফিজিক্সও পড়বা, তোমরা ম্যাক্স প্লাঙ্ক, আইনস্টাইন, ওদের কাজকর্ম শিখবা। বাট তার আগ পর্যন্ত, ঠিক আছে, 1900 বা 1800, লেট 1800s 1900-এর আগে কিন্তু আমাদের যদি গ্যাংস্টার কেউ থাকে তাহলে কিন্তু সেটা নিউটন। তার আগে কে ছিল? তার আগে ছিল গ্যালিলিও। সেই নিউটনের যে গতিসূত্রগুলো সেগুলোর ব্যাপারে আমাদের জানতে হবে। নিউটনের গতিসূত্রের ব্যাপারে আইডিয়া দিচ্ছে কিন্তু কোন বইয়ে বলো? তার ফিলোসফিয়া ন্যাচারালিস, এটা কিন্তু নিউটনের একদম লেখা যে বইটা সেটারই কাভার। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ফিলোসফিয়া ন্যাচারালিস, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। আসলে এখন যে সাবজেক্টটাকে আমরা ফিজিক্স বলি, 1687 সালে এই বই কিন্তু কবে লিখছে বলো? এই যে 1686, তাই না? কবে পাবলিশ করা বই? ওই 1686-87, ওই রকম টাইমেই আসলে এই বই বাজারে আসে, 1686-87 এরকম সময়। সো এই যে বইটা, এই বই কিন্তু কোথাও ফিজিক্স কথাটা লেখা নাই, তাই না? লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই ভাষাটাও কিন্তু ইংলিশের মতো লাগতেছে না, ইংলিশ লাগতেছে, বাট একটু ডিফারেন্ট লাগতেছে। এর রিজনটা হচ্ছে ভাষা কিন্তু সবসময় কি থাকে না, সেম থাকে না। আমাদের বাংলা ভাষা এখন যে ভাষাটার কথা বলি, তুমি যদি 500 বছর 600 বছর আগের শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা দেখো, সেটা কিন্তু সেম না, তাই না? সেখানে হয়তো কথাবার্তা যা বলতেছে, তাম্বুল অধর হইল, রাতুল অধর হইল তাম্বুল পরশ, এরকম কথাবার্তা আছে যেগুলো এখনকার বাংলা ভাষার সাথে আসলে মিলবে না। সেই মতো তুমি যদি আরও 1000 বছর আগে যাও, চর্যাপদের ভাষা, রুখের তেন্তুলি কুম্ভীরে খায়, ওগুলো কিন্তু বাংলা ভাষার সাথে এখন পুরোপুরি মিলবে না, কারণ ভাষা সবসময় কী হতে থাকে, চেঞ্জ হতে থাকে। আর তোমরা এখন এই যুগে যেভাবে এফআর এলওএল এগুলো বলতেছো, তাতে তো বাংলা ইংলিশ মিশায় ভবিষ্যতে আরও 200-300 বছর পর যে বাংলা ইংলিশ সব মিলায় কী যে একটা ভাষা হবে, মানে উই ক্যান অনলি গেস। যাই হোক, এটা হচ্ছে ইংরেজি ভাষার ওই সময়ের রূপ। এটাকে যদি আমি এখনকার রূপে কনভার্ট করি তাহলে এটা মিন করবে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি। দেখো আমি উল্টো দিকে, কিন্তু ওই সময়ের ভাষার সাথে কম্পেয়ার করলে আমার কিন্তু উল্টো দিকে মিলানো লাগতেছে, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল অফ ন্যাচারাল ফিলোসফি। আর এই যে ন্যাচারাল ফিলোসফি যেটা এখানে বলতেছে, এখানে যেটাকে ন্যাচারাল ফিলোসফি বলতেছে, সেই ন্যাচারাল ফিলোসফিটাই কিন্তু কি বলো? সেই ন্যাচারাল ফিলোসফিটাই কিন্তু হচ্ছে আমাদের ফিজিক্স, যেটাকে আমরা এখন কী হিসেবে জানি? যেটাকে আমরা এখন ফিজিক্স হিসেবে জানি। সো নিউটনের গতিসূত্রগুলো এই বইয়ে ফার্স্ট নিউটন মেনশন করে। তার মধ্যে তাহলে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে ওই যে একটু আগে যে জড়তার সূত্র বললাম, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলার মানে কি? মান দিক কোনোটাই চেঞ্জ হবে না, সমবেগে সবসময় কী করতে থাকবে? চলতে থাকবে। সেটা যদিও নিউটনের প্রথম সূত্র বলতেছি, বাট এটার পিছনে কিন্তু গ্যালিলিওর বিশাল অবদান আছে। তাহলে এটা গেল আমাদের নিউটনের প্রথম সূত্র বা জড়তার সূত্র। তাহলে জড়তাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি নিউটনের এই প্রথম সূত্র থেকে? যে পদার্থ যেই অবস্থায় আছে, কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে, চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে তার জড়তা। যদি স্থির থাকে, চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আর যদি গতিশীল থাকে তাহলে চিরকাল ওই সেম গতি বজায় রাখার যে জড়তাটা বা ইচ্ছাটা বা প্রবণতাটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গতি জড়তা। তাহলে এই জড়তার ব্যাপারে আমরা কিছুটা আইডিয়া পেলাম। এরপর আমরা জড়তা কিন্তু এরকম অনেক এক্সপেরিমেন্ট আছে, এটা তোমরা নিজেরাও করে দেখতে পারো। সেটা হচ্ছে মনে করো এরকম একটা গ্লাসের উপর একটা কার্ডবোর্ড রাখবে, এরকম একটা গ্লাসের উপর একটা কার্ডবোর্ড রাখবা, কার্ডবোর্ডের উপর একটা 5 টাকার যে কয়েন আছে না, সেটা রাখবা। তারপর কার্ডবোর্ডটাকে টোকা দিবা, কার্ডবোর্ডটা নিচ থেকে সরে যাবে, কয়েনটা দেখবা কিন্তু কার্ডবোর্ডের সাথে যাবে না, কয়েনটা নিচে পড়ে যাবে। কারণ কয়েনটা ইনিশিয়ালি কোথায় ছিল? এই পজিশনে। ফাইনালিও কোথায় থাকতে চায়? ওই পজিশনেই থাকতে চায়। সো কার্ডবোর্ডটা নিচ থেকে চলে গেল, কারণ তুমি কার্ডবোর্ডের উপর বল অ্যাপ্লাই করছো। তুমি হাত দিয়ে যে বলটা অ্যাপ্লাই করছো, সেটা কার উপর অ্যাপ্লাই করছো? কার্ডবোর্ডের উপর। সো কার্ডবোর্ডটা সরে গেছে, তুমি তো এই কয়েনের উপর বল অ্যাপ্লাই করো নাই। সো ও কিন্তু ওর আদি যে অবস্থান সেখানেই থাকতে চাচ্ছে। সো আদি অবস্থানে থাকতে চাইলে যখনই নিচ থেকে আবার কার্ডবোর্ড সরে গেল, তখন কিন্তু ও চাইলেও আদি অবস্থানে থাকতে পারবে না, কারণ কার্ডবোর্ড চলে গেলেও পৃথিবী তো আর ওকে ভুলে যাচ্ছে না, পৃথিবী তো তাকে নিচের দিকে, মানে নিজের যে কেন্দ্রের দিকে টানতেছে। দ্যাটস ওয়াই তখন কিন্তু কয়েনটা কী হবে? এখান থেকে নিচে পড়ে যাবে।
মানে কখনোই এটা এরকম হবে না যে কার্ডবোর্ডের সাথে সাথে কয়েনটা এদিকে চলে যাবে, সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। সেই মতো এখানের এক্সপেরিমেন্টটা তুমি দেখতে পাচ্ছ, এরকম যদি তুমি কয়েকটা জিনিস একসাথে রাখো, একটু হালকা টাইপের মনে করো কাঠের যে ব্লক আছে না, এরকম যদি রাখো, তারপর যদি একটা পিভিসি পাইপ দিয়ে এভাবে সরাও, দেখবা যে এমন না যে ও সরে যাওয়ার সাথে সাথে উপরে সবগুলো ওর সাথে সাথে সরে যাবে, দেখবা একটা একটা করে সরতেছে। কারণ কি? স্থিতি জড়তা। এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। কি বলবো? স্থিতি জড়তা। এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। তাহলে এই যে সেম স্থিতি জড়তার উদাহরণ। এরপর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি? গতি জড়তা। সো গতি জড়তা আবার কি? মনে করো তুমি একটা গাড়িতে চলতেছো, এই যে আমাদের জিরাফ মনে করো একটা গাড়িতে যাচ্ছে। সো জিরাফ গাড়িতে যাওয়া অবস্থায় গাড়ির যদি স্পিড হয় 10 মিটার পার সেকেন্ড, তাহলে জিরাফের স্পিডও কত? 10 মিটার পার সেকেন্ড। সো যখনই গাড়িটা গিয়ে কোনো একটা মানে দেয়াল টেয়ালে গিয়ে ধাক্কা খেলো, গাড়ির তো ব্রেক হয়ে গেল, কিন্তু জিরাফ তো ভাবতেছে কি আমি তো চলতেছি কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এই জন্য জিরাফের যে মাথা দেখতেছো কোন দিকে চলে যাচ্ছে? সামনের দিকে চলে যাচ্ছে, কারণ ও আগেও গতিশীল ছিল, ও এখনও গতিশীল থাকতে চাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু তুমি যদি সিট বেল্ট না পরো, এরকম যদি গাড়ির সামনে একটা অবস্টাকল আসে গতি জড়তার কারণে, কারণ তুমি যেহেতু ওটাতে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত তুমি যেহেতু গাড়ির সেম স্পিডেই যাচ্ছিলা, তো ওটাতে যখন গাড়িটা ধাক্কা খেলো তখন কিন্তু তোমার গাড়িটার ব্রেক হলো বা গাড়িটা থেমে গেল, বাট তোমার উপর তো ব্রেক হইলো না যদি তুমি সিট বেল্ট না পরো। তখন কিন্তু গতি জড়তার কারণে তুমি কি এভাবে চলে যেতে পারো। সেই মতো এখানেও দেখো যে ব্রেক করার সাথে সাথে ও কিন্তু একটু সামনের দিকে ঝুঁকে পড়তেছে। সো এই জিনিসটা কিন্তু তোমাদের আসে, তোমাদের ক্ষয়ের যে প্রশ্ন সেখানে অনেক বেশি আসে, যে হঠাৎ দুইটা জিনিস থেকেই আসে, শুধু গতি জড়তা না, স্থিতি গতি দুইটা থেকেই আসে। সো স্থিতি গতি দুইটাই যদি আমরা বুঝতে চাই, লেটসে আমি একটা বাসের ভিতরে আসি, বাসের ভিতর দাঁড়ায় আসি, বাস কি হচ্ছে? চলতেছে না। বাস কি? চলতেছে না। মনে করো আমরা একটা বাসের ভিতরে আসি, বাস চলতেছে না। বাস কোন দিকে যাবে চিন্তা করবো, আচ্ছা এদিকে দাঁড়াই, এদিকে বাস যাচ্ছে। সো বাস মনে করো এখন স্থির আছে, আমি বাসের ভিতরে দাঁড়ায় আছি। হঠাৎ করে বাসের ড্রাইভার কাউকে কিছু না বলে দিল এক সেই টান। সো যখনই ড্রাইভার এই টানটা দিবে, আমার পায়ের যে নিচের অংশ সেটা যেহেতু ওই বাসের ফ্লোরে দাঁড়ায় আছি, সাথে সাথে কি সামনে চলে যাবে, বাট উপরের অংশ কি ভাবতেছে যে আমি তো একটু আগেও স্থির ছিলাম, আমি এখনও স্থিরই থাকবো। এই জন্য কিন্তু তখন আমরা কি একটু পিছনের দিকে হেলে পড়ি, যে কারণ নিচে তো বাস যেহেতু আমার পা বাসের সাথে লাগানো আছে, সো পা সামনের দিকে চলে যাচ্ছে, বাট উপরের অংশটা কি চাচ্ছে? আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকতে চাচ্ছে বা স্থির থাকতে চাচ্ছে। সেজন্য কিন্তু আমরা হঠাৎ করে স্থির বাস চলা শুরু করলে বা অ্যাক্সিলারেট করলে আমরা পিছনের দিকে কী করি? হেলে পড়ি। আবার যদি মনে করো একটা সমবেগে চলতেছিল, হঠাৎ করে অ্যাক্সিলারেট করছে, তখনও কিন্তু সেম কাহিনী। কারণ সমবেগে চলতেছিল, আমিও বাসও চলতেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, আমিও চলতেছি 10 মিটার পার সেকেন্ড বেগে। হঠাৎ করে বাস যদি অ্যাক্সিলারেট করে 15তে চলে যায়, 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এরকম বেগ বাড়ায় দেয়, আমার বেগ তো হঠাৎ করে বাড়তেছে না, কারণ আমি তো ওই একটু আগেও সমবেগে চলতেছিলাম, এখনও সমবেগে চলতে চাইবো। তো তখন বাস বেশি আগায় যাচ্ছে, আমি অতটা আগাতে পারতেছি না, তখনও কিন্তু আমি পিছনে হেলে পড়বো। এরপর এটা গেল, এগুলো কিসের জন্য হচ্ছে? স্থিতি জড়তার জন্য। এরপর সেই মতে গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে এই যে বাস চলতেছে, মনে করো একটা সমবেগে, আমি সুন্দর দাঁড়ায় আছি বাসের ভিতরে, কোনো টেনশন নাই, হঠাৎ করে বাসওয়ালা কাউকে কিছু না বলে ব্রেক করে দিল। তো ব্রেক করে দিলে কি হবে? বাস তো বাসে ব্রেক করছে, বাস তো আর এসে আমাকে ব্রেক করে নাই, বাসওয়ালা তো বাসে ব্রেক করছে। সো বাস থেমে গেছে, বাট আমি চিন্তা করতেছি আমি তো বাসের সাথে আছি, বাস চলতেছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, আমিও চলতেছি 10 মিটার পার সেকেন্ড বেগে। সো হঠাৎ করে যখনই বাসটা থেমে যাচ্ছে, আমি কিন্তু তখনও ভাববো যে ওকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছি। তো বাস আমার নিচের অংশ না হয় বাসের সাথে সাথে ফ্লোরে দাঁড়ায় আছি, সাথে সাথে একটু থামলো, বাট উপরের অংশ কী করবে? যে এখনও চলতেছি, এখনও 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছি, দ্যাটস ওই উপরের অংশ কী হবে? সামনের দিকে ঝুঁকে পড়বে। এই জন্য হঠাৎ করে বাস ব্রেক করলে কিন্তু আমরা সামনের দিকে কী হয়? এই যে এভাবে ঝুঁকে পড়ি। ঠিক আছে? সো কিছু ধরা না থাকলে কিন্তু একদম উষ্টা খায়াও পড়ে যেতে পারো। সো বাসটাসে কিন্তু কী হতে হবে? কেয়ারফুল হতে হবে, এবং সবসময় স্থিতি জড়তা, গতি জড়তা এগুলোর ব্যাপারে মাথায় রাখতে হবে। সো এরপর আমরা যদি ভরের সাথে জড়তা জিনিসটা রিলেট করতে চাই, তো চিন্তা করো এখানে একটা কী আছে? বিশাল বড় একটা হাতি আছে। না আমি যদি চিন্তা করি যে আমি গিয়ে হাতিটাকে একদম এক ঘুষি দিয়ে হাতিটাকে ফালাই দিব, লাভ আছে? আমি গিয়ে হাতিকে ঘুষি দিয়ে নিজেই পড়ে যাব। কারণ কি? আমার চেয়ে হাতির ভর কি অনেক অনেক বেশি। সো যার ভর বেশি তার জড়তাও বেশি। তো ভর বেশি মানে কি? ওর জড়তাও বেশি। তাহলে ওকে সরাতে যে পরিমাণ বল লাগবে সেই বলের পরিমাণও কি হবে? অনেক বেশি হবে। যেহেতু ওর ভর বেশি, জড়তা বেশি, তার জন্য ওকে কিন্তু সহজে ওর অবস্থান থেকে আমি সরাতে পারবো না। তাহলে আমরা কি বলতে পারি? ভর, জড়তা এই দুটা কি
একটা ইকুইভ্যালেন্ট টার্ম, বা আমরা বলতে পারি কোনো বস্তুর ভর হচ্ছে তার জড়তার একটা পরিমাপ সূচক বা পরিমাণ টাইপের কিছু থেকে আমরা রিলেট করে ভরকে জড়তার সাথে কি করতে পারি, রিলেট করতে পারি। সামনে আগাই, কোনো বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক, কোনটির সমানুপাতিক? এটা খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা দেখেই বলে দিতে পারবা এটার অ্যান্সার। তাহলে কি হবে, কোনো বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক, ভরের সমানুপাতিক। যার ভর বেশি হবে তার স্থিতি জড়তা বেশি হবে, যেটা আমরা দেখলাম এই যে এই স্লাইডে যা দেখলাম। এরপর যেহেতু আমরা জড়তার ব্যাপারে জানলাম, আরেকটা জিনিস কিন্তু আমাদের কি করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে, যেটা আমরা শুরুতে একবার, যেহেতু চ্যাপ্টারের নাম বল, শুরুতে একবার বলের সংজ্ঞা বলছি, বাট এবার যেহেতু আমরা জড়তার ব্যাপারটা জানলাম, এবার বলটাকে আরেকবার আমরা বলের সংজ্ঞাটাকে একটু যদি বলি, তাহলে তোমার জিনিসগুলোকে রিলেট করা আরও সহজ হবে। তো আমরা কি বলতে পারি, বল হচ্ছে এমন একটা জিনিস যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে গতিশীল করে বা করতে চায়। ক্রিয়া করলেই যে গতিশীল করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। মনে করো আমি গিয়ে এখন এই যে দেয়াল সামনে দিলাম, সেই ঠেলা, বিল্ডিং কি একদম ভাঙা টেঙা পড়ে যাবে বা দেয়াল সরে যাবে? যাবে না। আমি তো বল অ্যাপ্লাই করছি। মানে বলের ব্যাপারটা হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা গতিশীল বস্তুকে থামিয়ে দিতে চায়, সেটাই হচ্ছে বল। সো বেসিক্যালি একটু আগে যখন জড়তা দেখলাম, জড়তা মানে কি, স্থির বস্তু স্থির থাকতে চায়। তাহলে স্থির বস্তুকে যদি আমি স্থির না রাখতে চাই, তাহলে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে বল। আবার জড়তার মধ্যে কি দেখলাম, গতি জড়তায় যেটা চলমান, মানে যেটা একটা গতিশীল বস্তু, সেটা ওই গতি বজায় রাখতে চায়। সো আমি যদি ওর গতিটা চেঞ্জ করতে চাই, তাহলে আমার কি প্রয়োগ করতে হবে, বাহ্যিক একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এই জিনিসটাই বাহ্যিকভাবে যেটা আমি প্রয়োগ করতেছি ওর গতির পরিবর্তনের জন্য, সেটাই হচ্ছে বল। সো তোমরা জড়তা এবং বল দুইটা জিনিসের ব্যাপারেই আশা করি ক্লিয়ার হয়ে গেছো। সামনে আগাই। তাহলে যেটা দুইটা ভাবে বলতে পারি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, যেমন এখানে আমি বল অ্যাপ্লাই করে এটাকে গতিশীল করার চেষ্টা করতেছি, অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার কি করতেছে, গতির পরিবর্তন করতেছে, সেটাকেও আমরা কি বলতে পারি, বল বলতে পারি। এরপর নিউটনের দ্বিতীয় যে সূত্র, সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কিন্তু অনেক প্রবলেমস বা অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপত্র এবং সৃজনশীল এমসিকিউ সবই দেখবো, ধীরে ধীরে সবই আছে আমাদের এই স্লাইডে। বাট আমরা থিওরিটাও বলে যাব, বিশেষ করে যারা 27, 28, 29 ব্যাচ, তোমরাও যাতে পুরো ভিডিওটা দেখলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায়। সো নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের যেটা বলতেছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন বলতে পারো যে ওকে ভাই, বল কি জিনিস তা না হয় বুঝলাম, মাত্র বলের সংজ্ঞা টঙ্গা দেখলাম, বল কি জিনিস তা না হয় বুঝলাম, প্রযুক্ত বল কি জিনিস তা না হয় বুঝলাম, কিন্তু ভরবেগ আবার কি জিনিস, তার আবার পরিবর্তন কি জিনিস। সো এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের এই সূত্র বোঝার জন্য আমাদের কার ব্যাপারে আইডিয়া থাকা লাগবে, ভরবেগের ব্যাপারে আইডিয়া থাকা লাগবে। সো ভরবেগের ব্যাপারে যদি আমি আইডিয়া করতে চাই, ভরবেগ কিছুই না, ভরবেগ এই যে টার্মটা, ভরবেগ যে টার্মটা, এটাকে আমরা কি লিখতে পারি, আমরা ভরবেগকে কি লিখতে পারি, যেটাকে পি দিয়ে লেখা হয়, ইংরেজিটা হচ্ছে মোমেন্টাম। তাহলে ভরবেগ পি হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগ পি ইকুয়ালস টু কি, ভর ইন্টু বেগ। এখন এই যে মনে করো এখানে একটা গাড়ি আছে, এটার মনে করো ভর হচ্ছে কত হবে, মনে করো 300 কেজি, এটার ভর কত, 300 কেজি। আমি এটা র্যান্ডমলি একটা ভর বললাম। তাহলে এই গাড়িটার ভর মনে করো M1, এটা হচ্ছে কত, 300 কেজি। আর নিচে যে একটা ট্রাক আছে, এই ট্রাকটার যে ভর, সেটাকে আমি মনে করো M2 ধরলাম, এটা কত, এটা ওটার 10 গুণ, 3000 কেজি। এটা কত, 3000 কেজি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই গাড়িটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে, কত বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে, গাড়িটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, এবং আল্লাহ না করুক তোমার সামনে এসে পড়ে, সেক্ষেত্রে তোমার ড্যামেজ যা হবে, এই ট্রাকটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে তোমার সামনে এসে পড়ে, তোমার ড্যামেজ কিন্তু অনেক বেশি হবে। কেন বেশি হবে, যদিও দুইটার কি সমান, বেগ সমান, যদিও দুইটার বেগের যে মান সেটা সমান, কিন্তু দুটার ভর তো সমান না। এটার ভর 300 কেজি আর এটার ভর কি 3000 কেজি। দুটার যেহেতু ভর সমান না, তাহলে এই দুটার মধ্যে বেগ সমান হলেও কোনটার ভর বেগ বেশি, যেহেতু ওর ভর বেশি, তাহলে ওর কি হবে, ভর বেগটা বেশি হবে। তো যার ভর বেগ বেশি, তাকে থামানোর জন্য বা তার গতির পরিবর্তন করার জন্য আমার কিন্তু বল কি লাগবে, বলও বেশি লাগবে। আমার বলও কি লাগবে, বলও বেশি লাগবে।
সো তুমি কি এরকম বল দিয়ে থামাইতে পারবা এই ট্রাককে? সো ট্রাক কিন্তু তোমার বিশাল একটা ড্যামেজ করে ফেলতে পারে। সো তাহলে ভরবেগ টার্মটা কি? ভর ইন্টু বেগ, জাস্ট এটা মাথায় রাখলেই আমাদের চলবে। তাহলে আমরা বলের সংজ্ঞা তো অলরেডি জানি যে বল কি, মাত্রই বললাম। এবার আমরা আবার দ্বিতীয় সূত্রে আসি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। সো মাত্র যেটা দেখলাম ভরবেগ, এরপর যখন আমি বলতেছি ভরবেগের পরিবর্তনের হার, যখন আমি কি বলতেছি ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? আমি বললাম ভরবেগকে আমরা পি দিয়ে লিখি, তাহলে ভরবেগের পরিবর্তন আমরা ডেল পি দিয়ে লিখবো। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের কি বলতেছি? পরিবর্তনের হার। হার মানে কি? সময়ের রেসপেক্টে, তার মানে কি ডেল পি ডিভাইডেড বাই ডেল টি, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যত প্রয়োগ করব বেশি, তত ভরবেগের পরিবর্তনও বেশি হবে, তত ভরবেগের পরিবর্তনের হারটা বেশি হবে। যত বেশি বল প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে। তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে, আমি মনে করো ওই গাড়িটাকে ঠেলতেছি মনে করো কোন দিক বরাবর? এই দিক বরাবর। গাড়িটা তাহলে যাবে কোন দিক বরাবর? ওই দিকেই যাবে। তাহলে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তো বল যদি এদিকে প্রয়োগ করি তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে? ওদিকেই হবে, উল্টো দিকে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমার কাছে মনে করো এখানে একটা ফুটবল আছে, তুমি যদি ফুটবলটাকে এদিকে কিক করো এটা এদিকেই যাবে, এটা উল্টো দিকে যাওয়ার সুযোগ নাই। তো এটা কি বলে? এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের এই সম্পর্কটা বলে। সো নিউটনের দ্বিতীয় সূত্র যেহেতু এটা বলে, এটা থেকে কিন্তু আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব, এটা থেকে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব, বাট একটু পরে। আপাতত আমরা জেনে রাখি যে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে এবং সেটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি। তো আমরা সামনে আগাই। তো এখন আমরা যদি একটা বোর্ডে আসা এমসিকিউ দেখি যেটা আমাদের বলতেছে বলের মাত্রা কোনটি। তো বলের মাত্রা কোনটি এটা যদি আমি জানতে চাই, বলের মাত্রা জানতে চাইলে আমরা ফর্মুলা কি জানি বলো? আমরা ফর্মুলা কি জানি? F = ma। তাহলে বলের মাত্রা কি হবে? বলের মাত্রা হবে ভরের মাত্রা ইন্টু হচ্ছে, ভরের মাত্রা ইন্টু কি? ইন্টু হচ্ছে ত্বরণের মাত্রা। ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। সো ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে m, আর ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে L(t⁻²)। কারণ ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, আবার বেগ হচ্ছে সরণ বাই সময়, এই জন্য ত্বরণ মানে কি? সরণ বাই সময় স্কোয়ার্ড। আসলে বল জিনিসটার যে মাত্রা, মাত্রা আসলে কি মিন করে? মাত্রা আসলে মিন করে বল যেহেতু একটা কি রাশি? একটা লব্ধ রাশি। কারণ দুই টাইপের রাশি হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি। মৌলিক রাশি 7টা, তোমরা চ্যাপ্টার 1-এ পড়ছো, আর বাকি সব রাশি কি? লব্ধ রাশি। তো বল যেহেতু একটা লব্ধ রাশি, এটাকে আমরা কি থেকে পাই? ভর ত্বরণ থেকে। ইভেন ত্বরণ নিজেও একটা লব্ধ রাশি। তাহলে মাত্রার জিনিসটার মানে হচ্ছে বল এই লব্ধ রাশিটা মৌলিক রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্কিত। যেমন এই মাত্রার দিয়ে যখন আমি লিখলাম, এর ভিতরে যে ভর আছে সেই ভর কিন্তু একটা কি রাশি? ভর একটা কি রাশি? মৌলিক রাশি। এটার ভিতর যে দৈর্ঘ্যের জন্য একটা আছে বা দূরত্বের জন্য, সেটাও কি একটা মৌলিক রাশি। এখানে একটা সময় আছে, সেটাও কি একটা মৌলিক রাশি। এখন আমি দেখতে পাচ্ছি যে বল জিনিসটা ভরের সাথে কিভাবে সম্পর্কিত। বল জিনিসটা ভরের সাথে আমরা দেখতেছি একদম লিনিয়ারলি সম্পর্কিত, দূরত্বের সাথে লিনিয়ারলি সম্পর্কিত। আর যদি সময়ের সাথে চিন্তা করি, বর্গের কি? ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক ক্ষেত্রে এইভাবে সম্পর্কিত। সো বেসিক্যালি কোনো একটা লব্ধ রাশি মৌলিক রাশিগুলোর সাথে কিভাবে সম্পর্কিত সেটাই আমরা কি থেকে পাই? মাত্রা টার্মটা থেকে পাই। তাহলে বলের মাত্রা কোনটি? m(L)(t⁻²). সহজ প্রশ্ন। সো এরপর পরে আমরা যেহেতু বলের মাত্রা দেখলাম, এরপর আমরা ভরবেগের মাত্রাটাও এবং ভরবেগের এককটাকে সেটাও দেখে নিতে পারি। তাহলে ভরবেগ মানে কি? বস্তুর ভর ও বেগের গুণফলই হচ্ছে তার ভরবেগ। আর ভরবেগের একক হচ্ছে কি? কেজি/মিটার/সেকেন্ড। কারণ কেজি হচ্ছে ভরের একক আর মিটার/সেকেন্ড কার একক? বেগের একক। সেম হতে ভরবেগের মাত্রাটা কি হবে? ভর ইন্টু বেগের মাত্রা। তাহলে m(L)(t⁻⁻1). এগুলো সবাই বুঝতেছি আশা করি। তাহলে সামনে আগাই। এরপর নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা মাত্রই নিউটনের দ্বিতীয় সূত্র একটু আগে ম্যাথমেটিক্যালি কী দেখলাম, সেটা আমাদের কি বলছে? সেটা আমাদের বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। কিসের পরিবর্তনের হার? ভরবেগের, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে নিচে কি হবে? উপরে ভরবেগের পরিবর্তন, নিচে কি? সময়ের পরিবর্তন বা কতটুকু সময় গেল। হার মানে সময়ের রেসপেক্টে। সেটা কি? প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। সো যে দিকের ব্যাপারটা মেনশন করার জন্য আমি চাইলে এরকম একটা সাইন দিতে পারি। এটার মানে হচ্ছে এগুলো সব কী রাশি? ভেক্টর রাশি। এদের মানের সাথে কি আছে? দিক আছে। সো যাই হোক, এরপর আমরা দেখো আমরা কি লিখতে পারি? ডেল পি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডেল পি এর জায়গায় আমরা লিখতে পারি
শেষ ভরবেগ মাইনাস মাইনাস কি আদি ভরবেগ, আর নিচে সময়ের জায়গায় ডেলটি বা জাস্ট শুধু টি যাই লিখতে পারি ভ্যারিজেস কি এফ। এরপর আমরা যদি চিন্তা করি পিএফ মানে কি, পিএফ মানে হচ্ছে ফাইনাল ভরবেগ, শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগ মানে কি ভর ইন্টু শেষ বেগ, কারণ ক্লাসিক্যাল ফিজিক্সে যেহেতু বেগগুলা বেশি হয় না, সো সেই ক্ষেত্রে ভরটা সবসময় কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। যদি মডার্ন ফিজিক্সের কথা চিন্তা করি, যখন বেগ আলোর বেগের কাছাকাছি তখন কিন্তু ভরও কি থাকে না কনস্ট্যান্ট থাকে না। বাট যেহেতু আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে আসি, সো ভরটা যেহেতু মানে বেগটা যেহেতু কমই হয়, মানে আলোর বেগের কাছাকাছি ধারে কাছেও কিছু হয় না এই টাইপের কেসে, তো তখন কিন্তু আমাদের ভরটা কি থাকবে সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা ফাইনাল ভরবেগ বা শেষ ভরবেগ পাওয়ার জন্য ভর ইন্টু শেষ বেগ মাইনাস আদি ভরবেগ মানে কি ভর ইন্টু আদি বেগ, তো ডিভাইডেড বাই টি। এটাকে ভ্যারিজেস কি লেখা যায়, ভ্যারিজেস এফ লেখা যায়, ভ্যারিজেস এফ লেখা যায়। আমরা অ্যারো সাইনটা না দিতে পারি, কারণ ওই অ্যারো সাইনের মানে কি যে ফোর্সও যেদিকে আমার এখানে ভরবেগের পরিবর্তনও সেদিকে, মানে ভেক্টরটা এই জন্য। বাট তোমাদের যেহেতু ভেক্টর অত কিছু চিন্তা করা লাগে না, তোমাদের সব কিছু একই দিকেই হয়, তোমাদের যত প্রবলেম, এই জন্য আমি জাস্ট অ্যারো সাইন ছাড়া লিখতেছি, কোনো সমস্যা নেই। তো এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটা থেকে আমি কি লিখতে পারি, আমি এম কমন নিয়ে লিখতে পারি, এম কমন নিয়ে লিখতে পারি ভি মাইনাস ইউ, আর নিচে কি নিচে হচ্ছে টি। তাহলে এটা ভ্যারিজেস কি, এটা ভ্যারিজেস হচ্ছে এফ। এখন এই ভ্যারিজেস সাইনটা উঠানোর জন্য, আচ্ছা ভ্যারিজেস সাইনটা পরে উঠাই, এটা ভ্যারিজেস এফ। তাহলে এরপর এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখানের যে এই পার্টটা, এটা কিসের মতো লাগতেছে দেখতে, বেগের পরিবর্তন বাই সময়, সময়ের সাথে বেগের পরিবর্তন, যেটা হচ্ছে কিনা ত্বরণ। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি বলো, এটার জায়গায় আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় লিখতে পারি এ। তাহলে এম এ ইকোয়ালস টু এম এ, আচ্ছা এম এ ভ্যারিজেস হচ্ছে আমার কি লিখতে পারি এম এ ভ্যারিজেস এফ, এম এ ভ্যারিজেস এফ। এরপর এই ভ্যারিজেস সাইন উঠানোর জন্য আমরা এটা কি আনবো, আমরা এটা কনস্ট্যান্ট আনবো, আমরা এটা কি আনবো কনস্ট্যান্ট আনবো। সেই কনস্ট্যান্টটা মনে করো কে, তাহলে এম এ ইকোয়ালস টু কে এফ। এখন তুমি বলতে পারো সর্বনাশ, আমি তো সূত্র শিখছি কি এফ ইকোয়ালস টু এম এ, বাট আপনি তো দেখালেন কে এফ ইকোয়ালস টু এম এ, তাহলে তো মিললো না। এখন এটা না মিলার যে রিজনটা আসলে সেটা আমি মিলাই দিচ্ছি তোমাদের, ঠিক আছে, কোনো টেনশন নাই, মিলাই দিচ্ছি। সো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকোয়ালস টু এম এই প্রতিপাদন করব, বাট আমরা কি পাইলাম, আমরা পাইলাম এম এ ইকোয়ালস টু কে এফ, আমরা কি পাইলাম এম এ ইকোয়ালস টু কে এফ। এবার দেখা যাক যে কে এর ভ্যালুটা আসলে কি হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব কে ইকোয়ালস টু কি, কে ইকোয়ালস টু এম এ বাই এফ, কে ইকোয়ালস টু কি এম এ বাই এফ। সো এবার দেখা যাচ্ছে কে এর ভ্যালুটা আসলে কীরকম হয়। সো কে এর ভ্যালুটা কীরকম হয় সেটা বোঝার জন্য আমাকে আগে দেখতে হবে যে আমরা 1 নিউটনকে কীভাবে ডিফাইন করি। সো 1 নিউটনকে আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড ত্বরণ সৃষ্টি করতে পারে। যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই পরিমাণ বলই হচ্ছে কি, আমরা কি বলতে পারি সেই পরিমাণ বলই হচ্ছে 1 নিউটন। আবার সবসময় যে 1 কেজির উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকমই ত্বরণ সৃষ্টি করতে হবে তা না, নট নেসেসারিলি। যে পরিমাণ বল 2 কেজি ভরের কোনো বস্তুর উপর, যে পরিমাণ বল 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাতে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাও কিন্তু কত বল, সেটাও কিন্তু 1 নিউটন বল। আবার আমি বলতে পারি যে পরিমাণ বল 1/2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে, 1/2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাতে কত ত্বরণ সৃষ্টি করতে পারে, তাতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, সেটাও কিন্তু কত বল 1 নিউটন বল। তার মানে বেসিক্যালি 1 নিউটন কিন্তু বলের যে ইউনিট নিউটন সেটাকে কিন্তু নিউটন বলে দেয় নাই যে আমার নামেই বলের ইউনিটটাকে ডাকবা। নিউটনের সময় কিন্তু বলের অন্য ইউনিট ছিল, বাট পরে বিজ্ঞানীরা নিউটনের সম্মানার্থে এই যে বলের যে এককটা সেটা নিউটনের নামে রাখছে। সো তখন কিন্তু বিজ্ঞানীদের একটা কাজ ছিল, কাজটা কি যে এই 1 নিউটন বল এটাকে আসলে কতটুকু বলকে আমরা 1 নিউটন বলবো, তাই না? যেমন তুমি যে বলো 5 কেজি আলু, এখানে কেজি এটার তো একটা স্ট্যান্ডার্ড একটা ভর আছে যে এই পরিমাণ ভরকেই আমরা কেজি বলি, না হলে তো পুরো পৃথিবীতে কারো কাছে 5 কেজি আলু মানে এতটুকু আলু, কারোর কাছে 5 কেজি আলু মানে এতখানি আলু। সো এই কেজির কি থাকবে, একটা সংজ্ঞা থাকবে যে এইটুকুকে আমি কেজি বলবো, 1 কেজি বলবো। সেম হয়তো আমার 1 নিউটনকে ওইভাবে ডিফাইন করতে হবে। তাহলে 1 নিউটনকে ডিফাইন করার সময় সায়েন্টিস্টরা যেটা করছে যে
যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, অথবা 2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, অথবা 1/2 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, প্রত্যেক কেজি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেক কেজি কিন্তু তোমার এই যে ভর আর ত্বরণ এই দুটার গুণফল কিন্তু কি হয়ে যায় 1 হয়ে যায়। এটা ইন্টু এটা কত হয় 1, এটা ইন্টু এটা কত 1, এটা ইন্টু এটা কত 1। সো এইভাবেই 1 নিউটনকে আসলে ডিফাইন করা হয়েছে। সো 1 নিউটনকে যেহেতু এইভাবে ডিফাইন করা হয়েছে, তাহলে এবার আমি কি করতে পারি, আমি যখন এম এর ভ্যালুটা কত 1 আর এ এর ভ্যালুটাও 1, তখন এফ এর ভ্যালুটাও কত 1, তাহলে কে এর ভ্যালু কি চলে আসে 1 চলে আসে, কে এর ভ্যালু কি চলে আসে 1 চলে আসে। তো কে এর ভ্যালু যদি 1 চলে আসে, তাহলে আমরা আমাদের ফাইনাল যে ফর্মুলা, যেটা কি ছিল ফাইনাল ফর্মুলা, যেটা ছিল মানে এম এ ইকুয়ালস টু কে এফ, এম এ ইকুয়ালস টু কে এফ, তাহলে সেটা থেকে আমরা কেটাকে কি করে দিতে পারি, যেহেতু কে এর ভ্যালু 1, তাহলে কেটাকে কি করে দিতে পারি 1 মানে কি, এটা লেখার দরকার নাই। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাই এফ ইকুয়ালস টু এম এ। তাহলে পাইলাম এফ ইকুয়ালস টু এম এ। এখন কিন্তু চাইলে সায়েন্টিস্টরা কে এর ভ্যালু কিন্তু 2ও বানাইতে পারতো, তাইলে আবার 1 নিউটনকে একটু অন্যভাবে ডিফাইন করা লাগতো। এখন বলো এফ ইকুয়ালস টু এম এ দেখতে ভালো লাগে নাকি 2f ইকুয়ালস টু এম এ দেখতে ভালো লাগে? তো এফ ইকুয়ালস টু এম এ দেখতে ভালো লাগে। তো সায়েন্টিস্টরা এই জন্য 1 নিউটনকে ডিফাইনই করছে এইভাবে, যাতে এই সূত্রটাও দেখতে কি হয় অনেক বেশি কি হয়ে যায়, অনেক বেশি সুন্দর হয়ে যায়, যাতে এই সূত্রটাও দেখতে কি হয়ে যায় অনেক বেশি সুন্দর হয়ে যায়। বুঝছি, ক্লিয়ার হয়েছে বিষয়টা? অনেকেরই কিন্তু এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে কে এর ভ্যালুটা কীভাবে 1 হয়, বা এখানে এম এ ইকুয়ালস টু কে এফটা থেকে আমরা কীভাবে এফ ইকুয়ালস টু এম এ পাই, কেটা কীভাবে 1 হয়ে যায়। সো সেটার রিজনটা কিন্তু হচ্ছে এইভাবে, যে যেভাবে আমরা 1 নিউটন ইউনিটটাকে ডিফাইন করছি। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তাহলে আমরা কি করলাম, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তোমরা কিন্তু অনেকেই লেখো যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, তা কিন্তু না। নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু হচ্ছে ডেল পি ডেল টি, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেটার একটা ডেরিভেশন বা সেটার একটা অনুসিদ্ধান্ত, বা সেটা থেকে আমরা এটা ড্রাইভ করতে পারি, বা ডিরেক্ট কিন্তু এটাকে আমি নিউটনের দ্বিতীয় সূত্র বলবো না। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে। সো এরপর আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখব। নিউটনের তৃতীয় সূত্রটা কি বলে, খুবই ফেমাস একটা সূত্র, যেটা বলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। সো এটা একটু আমরা এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যে এখানে একটা বই আছে কোনো একটা সারফেসের উপর, তাহলে বইটাকে যেমন এদিকে একটা বল দিয়ে টানা হচ্ছে, সেই মতো বইটাও কিন্তু এদিককে, বা মনে করো একটা মাটির উপর একটা বই রাখা আছে, বইটাকে পৃথিবী যেমন একটা বল দিয়ে টানতেছে, বইটাও কিন্তু পৃথিবীকে সেম পরিমাণ বল দিয়ে উল্টো দিকে টানতেছে। বলের মানটা সেম, বাট দিকটা কি বিপরীত। সেটা খুবই ক্লাসিক একটা এক্সাম্পল ক্রিয়া প্রতিক্রিয়ার, এই যে আমরা রকেটের বেলায় যেটা দেখি, তাই না? রকেটের বেলায় এদিকে একটা ক্রিয়া বল কাজ করে, এদিকে একটা ক্রিয়া বল কাজ করে, তার প্রতিক্রিয়া বলটা কিন্তু কাজ করে কোন দিকে, তার ঠিক উল্টো দিকে, তাই না? F1 আর F2 কি, দুটার ডিরেকশন কিন্তু উল্টো। এই জন্য ম্যাথমেটিক্যালি এটা কিন্তু আমরা এভাবে লিখি যে F1 আর F2 দুটার ভ্যালু সেম, দুটার ভ্যালু সেম ক্রিয়া প্রতিক্রিয়া, বাট দিকটা কি বিপরীত। সো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো F1 ইকুয়ালস টু কি মাইনাস F2, সো F1 ইকুয়ালস টু কি মাইনাস F2। সো এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এরপর এই ক্রিয়া প্রতিক্রিয়া টপিকটা নিয়ে আমরা আসলে আরেকটু চিন্তাভাবনা করব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে আমাদের অনেকেরই কী থাকে, ভুল ধারণা থাকে। সো এই জন্য আমরা ক্রিয়া প্রতিক্রিয়া টপিকটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মনে করো এই হচ্ছে যে আপেল, এটা মনে করো নিউটনের সেই আপেল যেটা নিউটনের মাথায় পড়ছিল। তো এইটা মনে করো পৃথিবীতে একটা আপেল কি আছে, আপেল একটা গাছ আছে, আর সেই আপেল গাছে একটা কি হচ্ছে, আপেল ঝুলতেছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, মাদার আর্থ। তাহলে এই যে আপেলটাকে পৃথিবী কোন দিকে টানতেছে, মহাকর্ষ বল দিয়ে কোন দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে। কোন দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে। এই যে বলটা, এটাকে আমরা লিখলাম যে এফ, পৃথিবী আপেলকে টানতেছে, তাই না? তাহলে পৃথিবী টানতেছে কাকে, পৃথিবী টানতেছে আপেলকে, পৃথিবী টানতেছে আপেলকে একটা মহাকর্ষ বল দিয়ে তার কিসের দিকে টানতেছে, তার কেন্দ্রের দিকে টানতেছে। আপেল কি বসে থাকবে? আপেলও তো মহাকর্ষ বল দিয়ে কি করতেছে, আপেলও কিন্তু একটা মহাকর্ষ বল দিয়ে কাকে টানতেছে বলো। সো এটাকে যদি এফ আর্থ এদিকে আরও দিয়ে লিখি, আর্থ অ্যাপেল এইভাবে লিখি, তাহলে আপেল যে বল দিয়ে আর্থকে ওর দিকে টানতেছে সেটাকে আমরা কি লিখতে পারি, এফ আপেল যে বল দিয়ে কি করতেছে, আর্থকে নিজের দিকে টানতেছে। এখন বলো
তোমরা হয়তো মহাকর্ষ বল, আমাদের এই চ্যাপ্টারে মহাকর্ষ বল নিয়ে কথা হবে, বাট একটু বলি। মহাকর্ষ বল আমাদের যেটা বলে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মনে করো এটা একটা বস্তু, মনে করো এটা একটা বস্তু m1 ভরের, আর এটা একটা বস্তু সেটা কত ভরের, m2 ভরের। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটোকে আমি একসাথে কি লিখতে পারি, এফ ভ্যারিজেস m1 m2 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। এফ ভ্যারিজেস m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। তাহলে এখান থেকে এই যে ভ্যারিজেস সাইন ওঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আসে, যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু, মানে ভ্যারিজেস সাইন ওঠানোর জন্য আমরা একটা মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ব্যবহার করি। তো এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার্ড। এখন এই যে বলটা পেলাম, এই বলটা দিয়ে কিন্তু m1 বস্তু যেমন m2 বস্তুকে ওর দিকে টানতেছে, সেম হয়তো এই সেম পরিমাণ বল দিয়েই কিন্তু m2 বস্তু m1 বস্তুটা কী করতেছে, ওর দিকে টানতেছে। সো দুইটা বলের মান কিন্তু একই, এখানে কিন্তু আমি দুইটা বল পাচ্ছি না। মহাকর্ষ বলের সূত্রে আমি কি বললাম, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ যে বলটা সেটা কীরকম কী হয় বললাম, বাট সেই আকর্ষণ বলটা কিন্তু দুজনের জন্য কি সেম। ও যদি ওকে 100 নিউটন বলে টানে, ও ওকে কি 100 নিউটন বলে টানতেছে, বুঝতে পারতেছি কি না? সো এই বলের মানটা কিন্তু ডিফারেন্ট না। তবে সেম হইতে এখানে যখন আমি লিখলাম যে আর্থটা কাকে টানতেছে, অ্যাপেলকে, আর্থটা টানতেছে কাকে, অ্যাপেলকে, তাহলে সেম হইতে অ্যাপেলটাও কিন্তু যে আর্থকে টানতেছে, দুই বলের মান কি এক হবে নাকি আলাদা হবে? দুই বলের মান অ্যাকর্ডিং টু নিউটনস মহাকর্ষ ল, মহাকর্ষ যে তত্ত্ব, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, সেটা অনুযায়ী এই বল কিন্তু সেম। আর্থ যে বলে অ্যাপেলকে টানতেছে, অ্যাপেলও কিন্তু সেম বলে কাকে টানতেছে, আর্থকে টানতেছে। তারপরও তোমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে তারপরও কেন আপেলটাই নিচে পড়তেছে, কেন পৃথিবী লাফ দিয়ে আপেলের কাছে যাচ্ছে না? নিউটনের মাথায় যে মহাকর্ষ সূত্র আসার যে কনসেপ্টটা, সেটা কিন্তু ওর চিন্তাটা ছিল এটা, যে কেন শুধু আপেল না, যদিও মানুষ আপেলের গল্পটা বলে বিকজ নিউটন অনেক ফেমাস মানুষজন হয়ে গেলে মানুষ তাকে নিয়ে অনেক গল্প টল্প বানায়। কারণ আপেল নিচে পড়ার আগে কি নিউটন কোনো জিনিস নিচে পড়তে দেখে নাই? অবশ্যই দেখছে, বাট ওই গল্পটা মানুষ বলে আর কি। যাই হোক, আমরাও যদি ওই গল্পের ছলে বলি, আপেলেই কেন নিউটনের মাথায় এসে পড়লো, নিউটন কেন লাফ দিয়ে আপেলের কাছে চলে গেল না? কারণ দুজনেই, নিউটনও যে বলে আপেলকে নিজের দিকে টানতেছে, আপেলও কিন্তু সেম বলে নিউটনকে উপরের দিকে টানতেছে। তারপরেও আপেল কেন এসে নিউটনের মাথায় পড়লো? সেম জিনিসটা পৃথিবীর সাথেও প্রযোজ্য। পৃথিবীও আপেলকে যে বলে নিচে টানতেছে, আপেলও পৃথিবীকে সেম পরিমাণ বলে উপরে টানতেছে। তারপরও আপেলটাই কেন নিচে পড়তেছে, পৃথিবী কেন লাফ দিয়ে আপেলের কাছে চলে যাচ্ছে না? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটু হালকা ম্যাথমেটিক্স করতে হবে। সেই ম্যাথমেটিক্সটা আমরা এখন করব। সো আমরা এখান থেকে কি বলতে পারি, অ্যাকর্ডিং টু ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র, অ্যাকর্ডিং টু ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটা বলের মান কি হবে, অবশ্যই সমান হবে, এবং মহাকর্ষ সূত্র অনুযায়ী এই দুটা কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে এফ আর্থ অ্যাপেল, মানে আর্থ আমাদের পৃথিবী যে বলে আপেলকে টানতেছে, সেটা ইকুয়ালস টু কী হবে, আপেল যে বলে পৃথিবীকে টানতেছে। দুইটাই কি, দুইটাই সমান, দুইটাই কি, দুইটাই সমান, দুইটাই কি সমান। এখন আমাকে বলো পৃথিবী যে বলে আপেলটাকে টানতেছে, তার জন্য ত্বরণ যদি হয় কার হবে, পৃথিবীর না আপেলের? আপেলের। পৃথিবী যে বলে আপেলকে টানতেছে, সেটার জন্য ত্বরণ হওয়া উচিত কার, আপেলের। সো আপেল যেহেতু ছোট মানুষ, সেই জন্য আপেলের ভরটাকে আমরা ছোট এম দিয়ে লিখলাম, আপেলের ত্বরণটাকে আমরা ছোট এ দিয়ে লিখলাম। আর আপেল পৃথিবীকে যে বলে টানতেছে, সেটার কারণে যদি কারোর ত্বরণ হয়, কার হওয়া উচিত, পৃথিবীর। তো পৃথিবী যেহেতু বড় মানুষ, সেই জন্য পৃথিবীর ভরটাকে আমরা বড় এম দিয়ে লিখলাম, আর পৃথিবীর ত্বরণটাকে আমরা কি দিয়ে লিখলাম, বড় এ দিয়ে লিখলাম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করছো কি না, যে একটা আপেলের ভর হয় কত, একটা আপেলের ভর হয় কত বলো? এই যে আপেলটা, এটার ভর কত হবে? বেশি হলে মনে করো 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রামই ধরলাম, বেশি হলে 200 গ্রাম, তাই না, 250 গ্রাম, এরকমই তো, এই রেঞ্জেই তো। বাট পৃথিবীর ভর কত আমরা জানি যে পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর কিন্তু 5.98 ইন্টু 10⁻24 কেজি। সো চাইলে আমরা 5.98-এর জায়গায় 6ও চিন্তা করতে পারি, তাহলে 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে যেখানে
একটা আপেলের ভর হচ্ছে 0.2 কেজি, তাই না? 200 গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি, আর সেখানে পৃথিবীর ভর হচ্ছে সেটার তুলনায় কত বেশি। কত বেশি বলতে 6 লিখে কয়টা শূন্য? 24টা শূন্য। 24টা শূন্য এত কেজি। তাহলে বুঝতেছো যে আপেলের তুলনায় পৃথিবী কত বেশি ভারী। তো আপেলের তুলনায় পৃথিবী যেহেতু অনেক বেশি ভারী, বাট ম্যাথমেটিক্যালি আমার এটার এটা কি হতে হবে? সমান হতে হবে। ম্যাথমেটিক্যালি এটার এটা সমান হতে হবে। সো এটা সমান হওয়ার জন্য তাইলে এটার তুলনায় আবার এটা কি হবে? অনেক বেশি হবে। সো এটার ভ্যালু, এই যে এর ভ্যালু, আপেলের যে ত্বরণের ভ্যালু, এটা কিন্তু আমরা জানি। আমরা এর যে ভ্যালু সেটা কিন্তু জানি। কেউ বলতে পারবা কি? সেটা কিন্তু হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে কিনা জি, মানে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এই যে এটা পৃথিবী যে ত্বরণটা লাভ করতেছে সেটার ভ্যালু এতটাই কম হবে, সেটা মনে করো 0.00000000 কিছু একটা এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওইটা এতটাই সামান্য যেটাকে আমরা কি করতে পারি? ইগনোর করতে পারি। এই জন্য পৃথিবী আপেলকে যে বলে টানতেছে আর আপেলও পৃথিবীকে যে বলে টানতেছে, দুইটা সমান হওয়ার পরেও যেহেতু আপেলের তুলনায় পৃথিবী অনেক ভারী, এই জন্য ত্বরণটা হবে সবসময় কার? যার ভরটা কম। তাহলে ত্বরণটা হবে কার? এই ক্ষেত্রে আপেলের, কারণ আপেলের ভর পৃথিবীর তুলনায় অনেক অনেক কম। আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। একবার বুঝে গেলে লাইফে এগুলো নিয়ে আর কোনো প্যারা হবে না। সো আমরা একটু সামনে আগাই। তো এরপর ক্রিয়া প্রতিক্রিয়ার কথা যদি চিন্তা করি, আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারে আরেকটা জিনিস, আমি একটা কোয়েশ্চেন যদি তোমাকে বলি, ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে নাকি ডিফারেন্ট বস্তুর উপর কাজ করে? এটা একটু বলো তো, এটা একটু চিন্তা করো। ক্রিয়া প্রতিক্রিয়া, পজ করে ভিডিওটা চিন্তা করো যে ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করে নাকি দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে? এটা একটু চিন্তা করে দেখো। এখানে এখানে বা একটু আগের এক্সাম্পলটা যদি আমি দেখি, এটার আগেও আমি যদি আগের এক্সাম্পলটা দেখি, এখানে আগের এক্সাম্পল যেটা ছিল সেটাতে দেখো, সেটাতে পৃথিবী আপেলকে টানতেছে। এই ফোর্সটাকে যদি আমি F1 বলি, সেটা হচ্ছে কি পৃথিবী আপেলকে টানতেছে। তাহলে সেটা পৃথিবী ফোর্স অ্যাপ্লাই করতেছে কাকে? আপেলকে। আর এটার অপোজিটে আপেল যে ফোর্সে পৃথিবীকে টানতেছে সেটা কি? F2। দুইটারই মান সমান বা দিক অপোজিট। মান সমান বা দিক কি? অপোজিট। F1 ইকুয়ালস টু কি? -F2। একটু আগে ম্যাথমেটিক্স করার সময় কিন্তু আমি মাইনাস সাইনটা বসাই নেই, বাট চাইলে তুমি একটা মাইনাস সাইন বসাতে পারো, দিক যেহেতু বিপরীত। সো F1 ইকুয়ালস টু -F2। বাট এখানে একটা জিনিস দেখো, F1টা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে আপেলের উপর, আর F2টা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? পৃথিবীর উপর। দুইটা কিন্তু একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় নাই। সো সবসময় মাথায় রাখবা, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা কখনোই একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, ভিন্ন বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। এখানে পৃথিবী আপেলকে যে বলটা দিচ্ছে সেটাকে যদি আমি কি চিন্তা করি? ক্রিয়া চিন্তা করি, তাহলে আপেল পৃথিবীকে যে বল দিচ্ছে সেটা তাহলে কি হবে? প্রতিক্রিয়া। দুইটা কিন্তু একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় নাই। একটা হচ্ছে আপেলের উপর আর একটা হচ্ছে কি? পৃথিবীর উপর। সেই মতো এখানে মনে করো এরকম একটা টেবিলের উপর একটা বই রাখা আছে, তাহলে বইটার যে ওজন, সেই ওজনটা কাজ করে কোন দিকে? নিচের দিকে। সে ওজনের সমান পরিমাণ বল দিবে ও কাকে? ওজনের সমান পরিমাণ বল দিয়ে ও মানে কোন দিকে দিচ্ছে? টেবিলের উপর দিচ্ছে। ওজনের সমান পরিমাণ বল, সেটাকে আমি F1 ধরি, সেটাও দিচ্ছে টেবিলের উপর। টেবিল কি আবার বসে থাকবে? টেবিল আবার ওকে কি করবে? সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া দিবে। সেটাকে যদি আমি F2 বলি, তাহলে এই ক্ষেত্রে F1 ইকুয়ালস টু কি? -F2। দুইটারে মান সমান বাট দিক বিপরীত। তাহলে এখানে দেখো, একটা বল অ্যাপ্লাই হচ্ছে কার উপর? টেবিলের উপর। একটা বল অ্যাপ্লাই হচ্ছে কি? টেবিলের উপর। F1টা অ্যাপ্লাই হচ্ছে টেবিলের উপর, আর F2টা অ্যাপ্লাই হচ্ছে কার উপর? এই যে বইটা, সেটার উপর। সো ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই কিন্তু একই বস্তুর উপর কাজ করে না, দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। সেই মতে এখানে মনে করো পৃথিবীর উপর একটা টেবিল, আবার সেই টেবিলের উপর কি? একটা বই। তাহলে এখানে যদি আমি ক্রিয়া প্রতিক্রিয়া জোরগুলোর কথা চিন্তা করি, তাহলে মনে করো ক্রিয়া প্রতিক্রিয়া জোর কিন্তু এখানে একটা না, এখানে কিন্তু মাল্টিপল ক্রিয়া প্রতিক্রিয়া জোর আছে। কারণ অবশ্যই এটা জোড়ায় জোড়ায় কাজ করবে। যেখানেই ক্রিয়া বল থাকবে সেখানেই কি থাকবে? প্রতিক্রিয়া বল। সো ক্রিয়া প্রতিক্রিয়া বল এখানে কিন্তু মাল্টিপল জোর আছে। মাল্টিপল জোর আছে বলতে আমি কি মিন করতেছি? এখানে এই যে বইটার পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, বইটাকে
নিজের কেন্দ্রের দিকে একটা বল দিচ্ছে, সেটাকে যদি আমি ক্রিয়া বল চিন্তা করি, তাহলে সেটাকে যদি আমি কী চিন্তা করি, ক্রিয়া বল চিন্তা করি, সেটার প্রতিক্রিয়া স্বরূপ বইটাও কিন্তু পৃথিবীকে কী করতেছে, উল্টো দিকে টানতেছে, সেটাকে আমি তাহলে কী বলতে পারি, প্রতিক্রিয়া। বুঝতে পারছি? আবার এই বইটার যে ওজন, সেই ওজনের কারণে ও যে টেবিলের উপর আছে, সেই টেবিলের উপর একটা বল দিচ্ছে, সেইটার প্রতিক্রিয়া স্বরূপ বলটা মানে টেবিলটা আবার কী করতেছে, ওকে একটা উপরের দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। সো এটা কিন্তু আরেকটা জোর। একটা হচ্ছে পৃথিবীর সাথে চিন্তা করলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে একটা ক্রিয়া প্রতিক্রিয়া জোর পাচ্ছি, আর একটা হচ্ছে কি ও টেবিলের উপর যে বলটা দিচ্ছে সেটার প্রতিক্রিয়া হিসেবে উপরের দিকে কি একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল পাচ্ছি। সো এখানে কিন্তু জোর যে সবসময় একটা হবে তা না, একই সাথে কিন্তু একই বস্তুর উপর মাল্টিপল ক্রিয়া প্রতিক্রিয়া জোর কাজ করতে পারে। সো তাহলে আমরা মাথায় রাখবো ক্রিয়া প্রতিক্রিয়া জোর একই সাথে কাজ করে, যখনই ক্রিয়া বল থাকে তখনই প্রতিক্রিয়া বল থাকে, একই সাথে একই বস্তুর উপর একাধিক ক্রিয়া প্রতিক্রিয়া জোরের ব্যাপার স্যাপার থাকতে পারে। বাট মাথায় রাখবো কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর অ্যাপ্লাই হয় না। ক্রিয়া যেটার উপর অ্যাপ্লাই হয়, প্রতিক্রিয়া কিন্তু ওটার উপর অ্যাপ্লাই হয় না। সো এখানে যদি বইটা টেবিলটার উপর যে বলটা দিচ্ছে সেটাকে যদি আমি কি চিন্তা করি, ক্রিয়া বল চিন্তা করি, তাহলে টেবিলটা ওকে উপরের দিকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটাকে আমি কি চিন্তা করব, মানে উপরের দিকে যে বলটা দিচ্ছে সেটাকে আমি প্রতিক্রিয়া বল চিন্তা করব। সো ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনোই একই বস্তুর উপর কাজ করে না। সামনে আগাই, তাহলে বল জিনিসটার ব্যাপারে এখন আমাদের ভালো একটা সলিড ধারণা হয়ে গেছে। তাহলে আমরা বলের ব্যাপারে কি বলতে পারি, যে বলের একটা কি আছে, দিক আছে। বল একটা কি রাশি, বল একটা কি রাশি বলো, তোমরা তো গতি অধ্যায়ে ভেক্টর রাশি পড়ছো না, যার মান ও দিক দুইটাই আছে। বল একটা কি রাশি, ভেক্টর রাশি। বল জোড়ায় জোড়ায় কাজ করে, কারণ যখনই একটা বল কাজ করবে সেটা হয় ক্রিয়া বল হলে সেটার অপোজিটে আবার একটা প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে বল কিভাবে কাজ করে বলো, বল জোড়ায় জোড়ায় কাজ করে। বল কীভাবে কাজ করে, জোড়ায় জোড়ায় কাজ করে। বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, আবার নাও পারে। নাও পারে বলতে আমি বল দেওয়ার পরও ত্বরণ সৃষ্টি নাও হতে পারে। মনে করো এখানে বিশাল বড় একটা ব্লক আছে, মনে করো সিমেন্টের ব্লক আছে, সেটাতে আমি গিয়ে যতই মনে করো এখানে আমি দাঁড়ায় সেটাকে সেই পরিমাণ বল দিয়ে ঠেলতেছি, কিন্তু ওটা নড়তেছে না, তাহলে সেক্ষেত্রে কি ত্বরণ সৃষ্টি হইল না? বাট বল সবসময় বস্তুতে ত্বরণ সৃষ্টি করার চেষ্টা করে, করতে পারার চেয়ে ভালো হবে কি লেখা, করার চেষ্টা করে, করার চেষ্টা করে। তারপর লাস্টে গিয়ে বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। কীভাবে বিকৃত করতে পারে, মনে করো এখানে একটা কিছু আছে, মানে এখানে একটা এই জিনিসটাই মনে করো যদি সিমেন্টের না হয় মাটির হয় বা অন্য কিছুর হয়, মানে নরম টরম টাইপের কিছু, তাহলে কিন্তু তুমি এখানে গিয়ে কী করতে পারো, একটা পাঞ্চ দিয়ে এখানে একটা কী করে ফেলতে পারো, এটাকে ডাবায় ফেলতে পারো। সো তুমি ওটাকে কী করে ফেলতেছো, বিকৃত করে ফেলতেছো। সো বল দিয়ে কী করা যায়, কোনো একটা বস্তুকে বিকৃত করে ফেলা যায়। সো আমরা সামনে আগাই। এরপর আমাদের কিছু কোয়েশ্চেন আছে। বরিশাল বোর্ড 2024 ক্রিয়া প্রতিক্রিয়া বল, প্রথম অপশনে কি বলতেছে, পরস্পর অসমান। এটা কি সত্য? ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান কিন্তু সমান, তাহলে এটা ভুল। একই সময় ধরে ক্রিয়া করে, হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়া বল একই সময় ধরে ক্রিয়া করে, যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণই প্রতিক্রিয়া থাকে। একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, ভুল, কারণ ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। তুমি মনে করো আমি এখানে কেউ একজন আছে, তার গালে দিলাম ঘুষি, এটা কিন্তু কখনোই এমন না যে প্রতিক্রিয়া দেওয়ার জন্য ওর আবার আমাকে ঘুষি দিতে হবে। আমি যখনই ওর গালে ঘুষি দিচ্ছি সাথে সাথে কিন্তু ওর গাল আমার হাতে কি প্রতিক্রিয়া দিয়ে দিছে না, আমি ওর গালে ঘুষি দিলাম, সো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া, আর ওর গাল সাথে সাথেই কিন্তু আমার হাতকে কী দিয়ে দিচ্ছে, প্রতিক্রিয়া দিয়ে দিচ্ছে। এমন না যে আজকে ঘুষি দিয়ে গেলাম প্রতিক্রিয়া পাইলাম না, 2 দিন পর প্রতিক্রিয়া পাবো, তা কিন্তু না, সাথে সাথেই আমি প্রতিক্রিয়া পেয়ে যাবো। সো আমি যে বলটা দিচ্ছি সেটা কি ওর গালে, সেটা হচ্ছে ক্রিয়া বল, আর ওর গাল আমার হাতে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। একটা অ্যাপ্লাই হচ্ছে ওর গালে, আর একটা কি আমার হাতে, দুইটা ভিন্ন বস্তুতে অ্যাপ্লাই হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এটা আমাদের মাথায় রাখা লাগবে, এই জন্যই কিন্তু আমি ব্যথা পাই। আমি যখন ওকে একটা ঘুষি মারবো তখন কিন্তু আমিও হাতে ব্যথা পাবো। এই হাতে ব্যথাটা কেন পাই, প্রতিক্রিয়ার কারণে। আর এখানে আরও অনেক ক্যালকুলেশন আছে। যদি শক্ত সারফেস হয়, আমি যদি সিমেন্টের একটা দেয়ালে ঘুষি মারি তাহলে আমার হাতই নাই হয়ে যাবে। আবার যদি একটা ফোমে ঘুষি মারি তখন আবার কি, তখন আবার অতটা কষ্ট হবে না, তাই না? একটা সোফায় নরম একটা কুশন একটা ঘুষি মারলাম, খুব একটা কষ্ট হবে না। সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু নিউটনস সেকেন্ড ল এগুলো দিয়ে করা যায়, তাই না? কারণটা হচ্ছে কি, যখন আমি সিমেন্টে একটা ঘুষি দিচ্ছি, ওই ঘুষি দেওয়ার সাথে সাথে আমার হাত কিন্তু সাথে সাথে থেমে গেল, তাই না? ওটার সাথে লাগা থেমে গেল। তাহলে আমার যে ভরবেগ ছিল সেটার সাথে সাথে কী হয়ে গেল,
আদি ভরবেগটা শেষে কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তো ভরবেগের পরিবর্তনের যে সময়টা সেটা কি খুবই সামান্য। তো ভরবেগের পরিবর্তনের হারটা অনেক বেশি, এই জন্য আমার হাতের উপর আমি বলটা পাচ্ছি কি অনেক বেশি। বাট যখন আমি একটা নরম কুশনে ঘুষি মারবো তখন তো মনে করো কুশনের ভিতরে একটু গেল, হাত আর একটু ভিতরে ঢুকে যাবে। এই ক্ষেত্রে দেখো আমি যে আমার ভরবেগের যে পরিবর্তন, আমার হাতটা যে থামলো, থামতে কিন্তু একটু বেশি সময় নিচ্ছে। সো ভরবেগের পরিবর্তনের হারটা ডেল পি ডেল টি ভার্সেস এফ, তাহলে ডেল পি ডেল টি, বা আমরা একটু হিসাব নিকাশ করে বলতে পারি ডেল পি ডেল টি ইকুয়ালস টু এফ। তাহলে ডেল পি ডেল টিটা কী হয়ে যাচ্ছে এবার একটু বেশি, তাই না? একটু সময়টা যেহেতু এই যে কুশনের এই সার্ফেস থেকে একটু ভিতরে ঢুকে গেল, এই জন্য ডেল টিটা কি একটু বেশি। ডেল টি যখন একটু বেশি তাহলে ডেল পি ডেল টিটা কী হয়ে যাবে, কম হয়ে যাবে। ডেল পি ডেল টি কম মানে কি, এফটাও কম। এই জন্য তখন আমি নরম সোফার কুশনে ঘুষি মারলে কিন্তু আমি অত একটা ব্যথা পাবো না, কারণ আমিও বল কম দিচ্ছি, প্রতিক্রিয়া বলও কম পাচ্ছি। বাট যখনই আমি শক্ত কিছুতে ঘুষি মারবো মানে তখন বল অ্যাপ্লাইও হচ্ছে বেশি, কারণ ভরবেগের পরিবর্তনটা হারটা অনেক বেশি, আর আমি প্রতিক্রিয়া বলও পাচ্ছি কি অনেক বেশি। দ্যাটস ওয়াই কিন্তু তখন আমার হাতের অবস্থা কী হয়ে যাবে, জিঙ্গালালা। একই অভিমুখী হয় এটাও কিন্তু ভুল, কারণ দিকটা কি বিপরীত। দিকটা কি বিপরীত, কারণ আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এফ ওয়ান ইকোয়াস টু, আমরা কি লিখতে পারি এফ ওয়ান ইকোয়াস টু কি মাইনাস এফ টু। আমরা কি লিখতে পারি এফ ওয়ান ইকোয়াস টু মাইনাস এফ টু। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, ক্রিয়া প্রতিক্রিয়া বল একই সময় ধরে ক্রিয়া করে। এ বস্তু বি বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করে, ফলে এ বস্তু বি বস্তুর উপর, তাই না? এখানে মনে করো দুইটা বস্তু, একটা হচ্ছে এ বস্তু, এটা মনে করো এ বস্তু, আর এটা মনে করো বি বস্তু। তাহলে এ বস্তু বি বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করে, কত বল প্রয়োগ করে, এফ। ফলে বি বস্তুটি এ বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করে। আচ্ছা, এটা এফ অন হবে, ঠিক আছে? এফ অন মানের বল প্রয়োগ করে, ফলে বি বস্তুটি এ বস্তুর উপর এফ টু মানের বল প্রয়োগ করে। তাহলে ও এফ ওয়ান মানের বল প্রয়োগ করলে এ বস্তু বি বস্তুর উপর, আবার বি বস্তু কী করবে, এ বস্তুর উপর, সাথে সাথে এফ টু মানের বল প্রয়োগ করবে। আমি যদি দিকের ব্যাপারটা কনসিডার না করি, তাই না, তাহলে কি কারেক্ট অ্যান্সার কোনটা বলো, এফ ওয়ান কি গ্রেটার দেন এফ টু? না, কারণ দুইটা কি সমান। এফ ওয়ান কি লেস দেন এফ টু? না, কারণ দুইটা সমান। এফ ওয়ান নট ইকোয়াস টু এফ টু, এটাও ঠিক না। কারেক্ট কোনটা তাহলে বলো? কারেক্ট হচ্ছে এফ ওয়ান ইকোয়াস টু এফ টু। যদি আমি ভেক্টর মানে দিক সহ চিন্তা করি তাহলে হচ্ছে এফ ওয়ান ইকোয়াস টু মাইনাস এফ টু, তাই না? বাট যদি দিক ছাড়া শুধু মান নিয়ে চিন্তা করি তাহলে কি দুই পাশে কি বসাই দিব, মডুলাস বসাই দিব। তাহলে কিন্তু আমি কি পাই, যে এফ ওয়ান ইকোয়াস টু কি এফ টু। তোমরা আশা করি ম্যাথমেটিক্সে মডুলাস বা পরম মান এগুলোর ব্যাপারে জানো। সো এরপরে আমরা নিউটনের যে গতিসূত্রগুলো আমরা দেখলাম, এগুলোর মধ্যে যে একটার সাথে কিভাবে আরেকটা রিলেট করা যায় সেটা দেখব। সো আমরা নিউটনের গতিসূত্রের মধ্যে আমরা দেখলাম এফ ইকুয়ালস টু এম এ, তাই না? যেটা হচ্ছে কিনা নিউটনের দ্বিতীয় যে সূত্র সেটার একটা ডেরিভেশন। সো এটার সাথে দেখি যে নিউটনের দ্বিতীয় সূত্রের সাথে কোনোভাবে নিউটনের অন্য সূত্রগুলোকে রিলেট করা যায় কিনা। সো এফ ইকুয়ালস টু এম এ, এখন চিন্তা করো এফ ইকুয়ালস টু এম এ আমি পরের লাইনে কি লিখতে পারি, যে এফ ইকুয়ালস টু এম ইন্টু এর জায়গায় কি চিন্তা করতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। এরপর আমি লেটসে আমার বলের মানটা যদি কি হয়, বলের মানটা যদি হয় শূন্য, তাহলে এফ এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি জিরো ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তারপর যেহেতু এমটা এই পাশে আছে, আমি এই পাশে জিরো আছে, এমটাকে জিরোর নিচে পাঠায় নাই করে দেওয়া যায়। সো আমি ফাইনালি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু জিরো। বা আমরা কি বলতে পারি, আবার আর গুণ করে দিলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো অথবা ভি ইকুয়ালস টু ইউ। এখন এই জিনিসটা আসলে কি মিন করে, এই জিনিসটা আসলে কি মিন করে, যদি বাহ্যিক বল কি হয়, বাহ্যিক বল শূন্য হয়, তাহলে আমাদের যে বস্তু সেই বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। এটাই কিন্তু আবার নিউটনের কোন সূত্রে বলা হয়েছে, নিউটনের প্রথম সূত্র বা জড়তার যে সূত্র সেটার কথা কিন্তু এটাই, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থিরই থাকবে। যদি আমার ইউ এর ভ্যালু কি হয় জিরো, তাহলে ভি এর ভ্যালু কি হবে জিরো। আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়। সো এই যে দেখো আমরা শুরু করছিলাম কোনটা দিয়ে, আমরা শুরু করছিলাম নিউটনস সেকেন্ড ল দিয়ে, আমরা শুরু করছিলাম নিউটনস সেকেন্ড ল দিয়ে। সেটাতে আমি এই যে শেষ পর্যন্ত এসে আমি রিলেট করলাম কোনটার সাথে, নিউটনস ফার্স্ট ল এর সাথে, নিউটনস ফার্স্ট ল এর সাথে। এইভাবে কিন্তু আমি নিউটনের যে সূত্রগুলো একটার সাথে আরেকটা কি করতে পারি, রিলেট করতে পারি। সো ব্যাপারটা বুঝছো আশা করি। সামনে আগাই। এর পরের যে আমাদের টপিক সেটা হচ্ছে মৌলিক বল। এখন মৌলিক বল আসলে কি, এখন আমরা আমাদের পৃথিবীতে, আমাদের মহাবিশ্বে সব জায়গায়
আমরা যত বল দেখি এগুলোকে সবগুলোকেই ঘুরে ফিরে কোনো না কোনো মৌলিক বল দিয়ে কি করা যায়, রিলেট করা যায়। তাহলে মৌলিক বলটাকে আমরা সংজ্ঞায়িত করবো এইভাবে, যে সকল বল মূল বা স্বাধীন, বা যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরঞ্চ অন্যান্য বলগুলা কি, এই সকল বলেরই কোনো না কোনো রূপ। তাহলে সেই যে বলগুলা, ইউনিক যে বলগুলা, সেগুলাই কি মৌলিক বল, বা ইংরেজিতে আমরা কি বলবো, ফান্ডামেন্টাল ফোর্সেস। ইংরেজিতে আমরা কি বলবো, ফান্ডামেন্টাল ফোর্সেস।